বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান। আমার ডানে রয়েছেন মোফাজ্জল করিম, তিনি একসময় বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গেও বেশ খানিকটা সময় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান এবং মিস্টার মোফাজ্জল করিম, আপনারা দুজনেই জানেন যে গতকাল মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামীকে বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ড এবং আরও কিছু অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং তার প্রতিবাদে জামায়াত ইসলামী আজ ভোর থেকে 24 ঘন্টা এবং দুদিন বিরতি দিয়ে আবার 48 ঘন্টা টানা হরতাল, অর্থাৎ মোট 72 ঘন্টার হরতাল ডেকেছে সারা দেশে। তো এই রায় এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 10ম রায়, মানে 10 নম্বর কেস এটি বলা যেতে পারে। রায় এবং রায়ের যে প্রতিক্রিয়া, সরকারি দল, প্রসিকিউশন সবাই বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং জামাতের প্রতিক্রিয়ার কথা তো আমি বললামই। গতকাল যে রায় হলো, সেই রায়টা নিয়ে যে আপনারা বোধহয় ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোগ্রামস দ্যাট ঢাকাতে বাংলাদেশে হচ্ছে, কারণ অনেকে চিন্তা ভাবনা করছে কি হবে, কি বলা যাবে না। তবে আপনি আমাদের ডেকেছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে যে কিছু বলার সুযোগ পাবো। আমি যে সন্তোষ প্রকাশ করার কথা বললেন সরকারি রিপ্রেজেন্টেটিভস এবং কিছু সিভিল সোসাইটির মেম্বার্স, সেটা অবশ্যই সেটা কারণ আছে এবং সন্তোষ প্রকাশ করার মতোই। আর জামাত শিবির যেটা করছেন, তারা যে প্রতিবাদ করছেন, তারা হরতাল দিচ্ছেন, এটা যেহেতু সাংবিধানিক রাইট তাদের আছে, তারা করছেন। কিন্তু বুঝতে হবে যে যখন আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছি, সেখানে যে অন্যায় আইনের চোখে যারা করেছেন এবং যেটা আজকে ভার্ডিক্ট হলো, তাকে আমি এখন আর অ্যালিজড ক্রিমিনাল বলবো না, আমি তাকে বলবো তিনি কনভিক্ট। অ্যাপিল করবেন, ঠিকই আছে, সাংবিধানিক অনুযায়ী অ্যাপিল করবেন, তার রায় হবে। আশা করি যে রায় হবে অ্যাপিলেট ডিভিশনে, সেই রায়টাও তারা ট্রাইব্যুনালের রায়কে তারা সমর্থন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই বিচার, কেন এই রায় এবং কেন তাদের আপত্তি, জামাত এবং শিবির এবং বিভিন্ন গোষ্ঠীর আপত্তি। এটা ইতিহাসকে আমরা অবশ্যই ভুলতে পারবো না। কারণ যখনই আপনি আমার বন্ধু মোফাজ্জল করিম সাহেব এখানে আছেন, অত্যন্ত একজন বিজ্ঞ মানুষ, আমরা একটি ব্যাপারে একমত যে মানবতার বিরুদ্ধে অপরাধ যেটা আমরা বলি এবং ক্রাইমস অফ জেনোসাইড, এটা হয়েছে পৃথিবীতে, আগেও হয়েছে। যখন দ্বিতীয় মহাযুদ্ধ হলো, তখন বলা হলো যে আর না, যে নুরেমবার্গ ট্রাইব্যুনাল যেটা হলো, যারা ভিক্টরস তারা সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হলো, সিজফায়ার হলো, হিটলার হেরে গেল, নাৎসি হেরে গেল, পার্টি। লন্ডনে একটা মিটিং করলো সো কল 4 গ্রেট পাওয়ার্স, এবং তারা সিদ্ধান্ত নিল, একটা চার্টার তৈরি করলো যে বিচারটা হতে হবে, কারণ আর না, এই পর্যন্ত পৃথিবীতে কোনো বিচার হয়নি। প্রথম মহাযুদ্ধে হয়েছে, বিচার হয়নি ঠিক মতো। যে বিচারটা হলো, যে ভার্সাই ট্রিটি হলো, সেটা কোনো বিচার ছিল না। সেই বিচারে বরং জার্মানির উপরে অন্যায় করা হয়েছিল, যদিও তারা আক্রমণ করেছিল।
এর আগে আর আমি যাব না, পিছিয়ে যাব না। কাজেই তারা খুঁজে পেল দুটি, তারা হাতিয়ার খুঁজে পেলেন যখন এই লন্ডন চার্টারটা করা হলো। আমি একটু সংক্ষেপে বলছি, এটা বলে আমি শেষ করে দেবো এখানে, যাতে করে আপনি আমার বন্ধুকে শুনতে পারেন। যে তখন তারা দেখলো যে দুজন ব্যক্তিরা আগে লিখে গেছেন, কিন্তু তারা ইট ওয়াজ নট অ্যাক্টেড আপন। হু আর দে? হিউগো গ্রোসিয়াস এবং আরেকজন হলেন ওপেনহাইমার। তো ওপেনহাইমারের বইটাকে বিশেষ করে ব্যবহার করা হলো, হিস্ট্রি অফ ওয়ার, ল অ্যান্ড নিউট্রালিটি, সরি ওয়ার, পিস অ্যান্ড নিউট্রালিটি। তো এতে বলা হচ্ছে যে তুমি যুদ্ধ করতে পারবে, কিন্তু যুদ্ধের একটা আইন তৈরি করো। এবং নুরেমবার্গ ট্রায়ালে লন্ডন চার্টার, ফ্রম লন্ডন চার্টার টু নুরেমবার্গ ট্রায়াল, এই কাজটাই করা হলো কিন্তু। এবং তারা এইটাই দিয়ে গেল যে সেখানে অনেক ভুলভ্রান্তি ছিল, সেখানে অনেক কিছু ল্যাকুনা ছিল, যেটা যেহেতু প্রথম ট্রায়াল। মানে আপনি বলতে চাইছেন যে সেখান থেকে বাংলাদেশ সেই ল্যাকুনা সত্ত্বেও কিন্তু প্রথমে যুদ্ধের একটা আইন, কথাটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, যুদ্ধেরও একটা আইন আছে যেটা আগে ছিল না কখনো, যে আইনটা নুরেমবার্গ ট্রায়ালে প্রতিষ্ঠিত করা হলো। আপনি বলবেন ভুল ছিল ওখানে, আমি বলবো যে ভুল থাকতেই পারে। আপনি বলবেন অসম্পূর্ণ ছিল, যেটা পরে আইসিসিতে করা হলো রোমে, তারা বললো যে না এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। সে আইসিসি নিয়েও এখনো কোশ্চেন হচ্ছে, ডিবেট হচ্ছে। যেমন ধরেন যারা আমাদের আইনকে, যে আইনটা আমরা তৈরি করেছি, এই যে আইনটা, সেই আইনটা সঙ্গে আমি জড়িত ছিলাম, অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। যে আমাদের যারা সাহায্য করলেন তারা ছিলেন, মানে আমি আসছি এই আপনার প্রশ্নের উত্তরটা এখানে এসে যাবে, যে উনি ছিলেন জাস্টিস জ্যাকসনের ডেপুটি, প্রফেসর ইয়েশেক এবং টিফট্রা, দুজন নুরেমবার্গে। তো ওনারা এখন কিন্তু সমালোচনা করছেন যে আইসিসি যেটা করেছে আফটার নুরেমবার্গ ট্রায়াল, আফটার দ্য নুরেমবার্গ ট্রাইব্যুনাল চার্টার, সেখানে অনেক ভুল আছে। তার মানে সংবিধান, যে আইনগুলো তৈরি হচ্ছে, আইসিসি হলো 1998 সালে, কতদিন পরে হলো, সেখানে তারা অনেক ভুল বের করছে। সেরকম আইসিসি ভুল বের করেছে নুরেমবার্গ ট্রায়ালে, কিন্তু বেসিক জায়গাতে তারা কিন্তু এক আছে। সেটা কি? যে আইন আছে যুদ্ধের। আপনি যেমন আপনি নিরপরাধ ব্যক্তিকে খুন করতে পারবেন না, আপনি সিভিলিয়ানদেরকে মারতে পারবেন না, আপনি অনলি কম্ব্যাটেন্টসদের মারতে পারবেন। হু আর দে কম্ব্যাটেন্টস? দে মাস্ট পুট অন their dresses, military dresses. Those who are civilians, you cannot kill them. You cannot kill women. You cannot kill children. And you cannot rape women. রেপিংটা কিন্তু নুরেমবার্গ ট্রায়ালে ছিল না, এটা জেনেভা কনভেনশনের পরে আসলো। এবং সেখানে আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশ, আন্ডার দ্য লিডারশিপ অফ জাস্টিস আবু সাইদ চৌধুরী, আমি সেখানে জেনেভাতে আমি ছিলাম অ্যাক্টিং পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, Dr. Chowdhury played an important role there. So rape এসে গেল as a crime against humanity. কাজেই এই দুটো জিনিসই আমি বলবো, যে যেখানে আপনার বলা হচ্ছে যে আপনার তার কারণ হচ্ছে যে আজকে যে বিচারের রায়তে বেরিয়েছে অনেক কিছু আছে, কিন্তু তারা চারটাকে বিশেষ করে ধরেছেন বা উল্লেখ করেছেন। যেমন হত্যা করেছেন, গণহত্যা করা হয়েছে। নিজামী সাহেব যখন ছিলেন তার জায়গা সাথিয়া পাবনাতে, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন, নারী ধর্ষণের সঙ্গে তিনি জড়িত ছিলেন। কিভাবে ছিলেন সেটার ইতিহাস অনেক লম্বা, হয়তো সেটা আপনি সুযোগ দিলে আমি পরবর্তীতে বলবো। আমার প্রথম কথা হচ্ছে, এটা শেষ কথা এই ব্যাপারে আপনার প্রশ্নের, যে যুদ্ধের আইন আছে এবং সেই আইনকে ভঙ্গ করলে আপনাকে শাস্তি পেতে হবে। এইটাই হলো শেষ কথা আমার এই পর্যায়ে। এবং নিজামী সাহেবের যে শাস্তি হয়েছে, সেই শাস্তি আমি মনে করি যে ঠিক শাস্তি, সঠিক শাস্তি হয়েছে। এবং আশা করব যে অ্যাপেলেট ডিভিশনে যে এটাকে তারা এটাকে ভার্ডিক্টকে তারা মেনটেন করবেন এবং তার বিচার সেই মতো হবে। মোফাজ্জল করিম, আমরা শুনলাম ব্যাকগ্রাউন্ড বা জাস্টিফিকেশন, সো আপনার মন্তব্য। না, ওয়ালিউর রহমান যা বলেছেন এটাতে তো দ্বিমত পোষণ করার কিছু নাই, তো প্রেক্ষাপটটা আর কি।
এই যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক প্রেক্ষাপট, কারণ এটা একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়েছে বাংলাদেশে, তাই প্রেক্ষাপট বর্ণনা করেছে এবং এটা তো সব তথ্যভিত্তিক এবং ইতিহাস ভিত্তিক। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় ইস্যুটা যেটা আমি মনে করি আর কি, সেটা হচ্ছে যে মানুষের যে পার্সোনাল যে লস এক একটা মানুষের আমরা ওইভাবে দেখি না কেন। আজকে হয়তো 40-45 বছর পার হয়ে গেছে, সেই অনুভূতিটা অনেকেরই হয়তো মরে গেছে বা সময় হয়তো অনেকটা এটাকে নিরাময় করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তো খুবই মর্মান্তিক এবং মর্মন্তুদ ছিল, খুবই ট্র্যাজিক ছিল যে একটি পরিবারের একজন ব্যক্তি বা কতিপয় ব্যক্তি কিংবা একটি মহিলা নির্যাতিত হয়েছে, কতিপয় ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে ইত্যাদি। যে পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার জানে ক্ষতটা কত গভীর এবং তারা কোথায় নিপতিত। আজ এত বছর পর, 40-45 বছর পরেও তাদের সেই ঘাটা শুকায়নি নিশ্চয়ই আর কি। তো এখানে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার এটাও বলতে ইচ্ছে করছে যে অনেক সময় একটা কথা বলা হয় যে ঘা শুকিয়ে যায় কিন্তু আঘাত শুকায় না। ঘা শুকায়, আঘাত শুকায় না। কেমন করে আঘাত শুকাবে? আঘাতটা তো আমরা চোখে দেখি না, এটা হৃদয়ে অনুভব করি বা সত্তা দিয়ে সমস্ত শরীর দিয়ে অনুভব করি। তো সেইখানে বাংলাদেশের সব মানুষই এই ৭১-এর যে মর্মান্তিক ঘটনাবলী ঘটেছে এবং তার জন্য যারা দায়ী, বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার জন্য যারা তৎপর ছিল, তাদের সকলেরই বিচার তারা চায়। প্রশ্ন দুই একটি থেকে যায় অবশ্যই, যেমন এখন যাদের আমরা বিচার করছি তারা হ্যাঁ অপরাধী বটে, এবং আজকেও যেমন কালকেও যেমন আর কি আদালত মতিউর রহমান নিজামীকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা দিয়েছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, বুঝলাম। এমনি আরও ইতিমধ্যে কাদের মোল্লা বোধহয় ওই যে প্রথম যাকে ফাঁসি দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে, আর কয়েকজনের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, সবই ঠিক আছে। কিন্তু অ্যাকিউজ নাম্বার 1 আমাদের আইনের ইয়েতে যেটা বলা হয় সেটা হচ্ছে পাকিস্তানি সৈন্য বা পাকিস্তানিরা যারা আর কি। এটা একটু কষ্ট লাগবে এবং চিরকাল এই কষ্টটা আমাদের থাকবে। যারা লড়াই করলো এরা তো ছিল সহযোগী, এরা তো মূল গায়ক যিনি তার সঙ্গে এরা সঙ্গত করেছে, তবলা বাজিয়েছে, কিন্তু মূল গায়ক যিনি তাকে কিন্তু কিছু আইনে তো বোধহয় এদেরকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে না। কাকে আইনগতভাবে এদেরকে যাদেরকে মানবতা বিরোধী অপরাধী হিসেবে, আমি বলছি এই সহযোগী যারা, আমরা বলছি তাদের স্পেসিফিক অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে না। যুদ্ধাপরাধী আইনে ইউ আর রাইট এন্ড ইউ আর রাইট টু। আইনে বলছে মানবতার বিরুদ্ধে অপরাধ। হ্যাঁ, না আমি যেটা বলছিলাম, আপনি যেটি মিন করছেন যে যুদ্ধাপরাধীদের বিচারটা করা হচ্ছে না, করা হয়নি, না আমি সহযোগীদের বিচার করা একটু পরিষ্কার করি। এদের যাদের বিচার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কারো বিরুদ্ধে, যেমন এর বিরুদ্ধে এই নিজামী সাহেবের বিরুদ্ধে বোধহয় 16টা বোধহয় চার্জ ছিল, তার মধ্যে 4টাতে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছে এবং স্পেসিফিক, বাকিগুলো যাবজ্জীবন। তো স্পেসিফিক চার্জ যে অমুক জায়গায় অমুককে হত্যা করা হয়েছে বা অমুক নারীকে নির্যাতন করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কিন্তু ওই যে একটু আগে আমি বললাম যে আসল যিনি অভিনেতা যিনি বা গায়ক যিনি, তিনি হচ্ছেন সেই পাকিস্তানি কর্নেল সাহেব, মেজর সাহেব, ক্যাপ্টেন সাহেব, তাদের সেনাবাহিনী, তাদের ব্রিগেডিয়ার সাহেব, জেনারেল সাহেব ইত্যাদি ইত্যাদি। এরা তো সবাই দিব্যি পাকিস্তানে গিয়ে এখনো হয়তো অনেকেই, বেশিরভাগই বোধহয় এখনো জীবিতই আছে, তার তো কিছু হলো না। এবং এটা নিয়ে খুব একটা বাংলাদেশের পক্ষ থেকে খুব একটা উচ্চবাচ্য কোনো সরকারই করে নাই। এটা নিয়ে একটা দুঃখজনক ব্যাপার বটে। বরং স্বাধীনতার পরেই দেশ স্বাধীন হলো যখন 16ই ডিসেম্বর, যখন শত্রুমুক্ত হলো, তারপরেই এরা এই একটা চুক্তি, সিমলা চুক্তি বোধহয়, তার মাধ্যমে তারা সব এরোপ্লেনে চড়ে বেশ বহাল তবিয়তে পার হয়ে চলে গেল। এদেরকেও আরো অনেক আগে যাদের এখন বিচার করা হচ্ছে, এদের বিচারটাও আগেই করে ফেলা উচিত ছিল। এটা এত বছর পর্যন্ত গড়াতে গড়াতে এখন এখানে আসছে, যার জন্যে অহেতুক অনেকগুলা প্রশ্ন মানুষের মনে উঠেছে এত বছর যাওয়ার জন্য। তখনই যদি বিচারটা করে ফেলা হতো 2, 3, 4, 5 বছরের মধ্যে, তাহলে পরে প্রত্যক্ষ
যে সমস্ত সাক্ষী রয়েছে, যারা 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 দুনিয়া থেকে অনেকেই চলে গেছে, বেশিরভাগই হয়তো চলে গেছে, এইটা হতো না। যাই হোক, আমার কথা হচ্ছে যে বিচার আইনত, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের যদি বিচার হয়, কেউ আমার মনে হয় তাতে কোনো দ্বিমত পোষণ করবে না, আমি তো নই। বাট এই যে প্রতিক্রিয়া, যে হরতালের প্রসঙ্গে যদি আমরা আসি, এটাতে আমি এটাও বলবো, হরতালের ব্যাপারটা। আচ্ছা, তো হরতালের কর্মসূচি যেটা, ঠিক আছে, সবাই মেনে নিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু হরতালের ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। ওটা আইনত কি হয়েছে আদালতের ব্যাপার নয়, এটা আইনে কি লেখা আছে সেটাও না, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিক্রিয়া অবলিক প্রতিবাদ। এইটুকু না করলে পরে তো সেই দলের মুখ রক্ষা হয় না, তারা কি চুপ করে বসে থাকবে? এটা যদি এই জামাতে ইসলাম না হয়ে যদি অন্য কোনো দল হতো, কোনো দলের নাম নিচ্ছি না, যে কোনো দল হতো যদি কোনো ব্যাপারে, আর এটা যে মানবতা বিরোধী অপরাধের জন্যই হতে হবে বা যুদ্ধাপরাধের জন্য হতে হবে তা নয়, যে কোনো অপরাধের জন্য যদি কারো যদি মৃত্যুদণ্ড হয়, সেখানে তো হরতাল ইত্যাদি রাজনৈতিক কর্মসূচি, এটা রাজনৈতিক কর্মসূচি। এখন এটাতে জনসমর্থন কতটুকু আছে বা নাই, সেটা হচ্ছে জরুরি ব্যাপার। আপাত দৃষ্টিতে বা আমি বলবো থিওরিটিক্যালি জনসমর্থন থাকার কথা নয়, কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সব পরিবারই মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো হয়তো বাবা মারা গেছে, কারো হয়তো মা নির্যাতিত হয়েছে বা বোন হয়েছে, কারো হয়তো ভাই মারা গেছে, কিন্তু কারোর হয়তো আবার দেখা গেল না তার কাজিন মারা গেছে, চাচাতো ভাই মারা গেছে, বা এই সেইতে মানে কোনো, অথবা দুঃসম্পর্কে আত্মীয় মারা গেছে, কোনো না কোনোভাবে বাংলাদেশের সব পরিবারই তখন নানাভাবে সাফার করেছে মানুষ, এবং সেই সাফারিংটার যদি এখন এলিভিয়েশন যদি দেখে যে এটা দূর করার জন্য বিচার করা হচ্ছে এবং তার শাস্তি হচ্ছে, তাতে কারো সমর্থনের অভাব হবে না। তবে হ্যাঁ, এটা নিয়ে যাতে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় সেদিকে দৃষ্টি রাখা উচিত। যারা হরতাল ডেকেছেন তাদের কাছে দেশবাসী আশা করবে যে তারা কোনো রকমের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সৃষ্টি না করেন। আবার সঙ্গে সঙ্গে এটাও বলা উচিত, সরকারের জন্য এই যে পাইকারি হারে গণহারে যে গ্রেপ্তার ইত্যাদি করা শুরু করেছেন, এখন টেলিভিশন খুলে দেখুন, টেলিভিশনের স্ক্রলে সব সময় একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো জেলা উপজেলা বাদ নেই যেখানে 2 জন 5 জন 10 জন কোথাও 50-60 জন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে। এটা একটু বেশি রকম বোধহয় হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সরকার হয়তো এটা একটু নিবর্তনমূলক ব্যবস্থা নিচ্ছেন এই জন্যে যাতে কোনো রকমের কোনো আন্দোলন নানা বেড়ে না উঠে, এই জন্যেই আর কি। তো এটা বেশি করলে পরে আবার মানে অসন্তোষ দেখা দিতে পারে এবং সেই অসন্তোষটা কাম্য নয়। অ্যাম্বাসেডর রহমান, ধন্যবাদ বন্ধুবর। এখানে দুটো জিনিস আমাকে ক্লারিফিকেশন লাগবে আপনার শ্রদ্ধেয় শ্রোতাদের জন্য। সেটা হলো যে উনি পাকিস্তানের কথাটা বলেছেন, হি ইজ রাইট। তো এখানেও কিন্তু ওই একটু ইতিহাসে যেতে হবে যে 1974 সালে যখন সিমলা এগ্রিমেন্ট 3 নাম্বার 3 হলো, তখন বিভিন্ন কারণে আমরা, যেহেতু আমি ছিলাম বিদেশের চাকরিতে, মোফাজ্জল সাহেব ছিলেন দেশে, আপনিও তখন দেশে ছিলেন যদি জন্ম হয়ে থাকে, তখন দেশের আর্থিক অবস্থাটা কীরকম ছিল, ওই সাথে যে আন্তর্জাতিক প্রেশারটা আসলো আমাদের উপরে, বিশেষ করে একটি পরাশক্তির কাছ থেকে যে এদেরকে ছেড়ে দাও। আমরা আইডেন্টিফাই করেছিলাম 195 যারা ডাইরেক্টলি ইনভলভ ছিল ইন কিলিংস, এবং দে উড ফুলফিল অল দি রিকোয়ারমেন্টস টু বি জাজড ক্রিমিনালস। পরাশক্তিটার নাম আপনি বলবেন? একটু ভেবে দেখুন, যারা আপত্তি করেছে তখন ছিলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং এটা ছিল
কিন্তু পরাশক্তি সিমলা চুক্তি বলতে তো আমরা আপনার জানি যে পাকিস্তান এবং basically- ভারতের মধ্যে হয়েছে, তার না, না, প্রেক্ষিতে না, 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 তিন না, দেশের না, না, এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় এবং না, পাকিস্তান ভারত না, আপনাকে আমি পরিষ্কার করে বলছি কথাটা। এখানে কিসিঞ্জার এবং নিক্সন, এটা হেনরি কিসিঞ্জার ইন পার্টিকুলার, এখানে স্টেট ডিপার্টমেন্ট, এমনকি পেন্টাগন এবং আমেরিকান পিপল ওয়ার এগেনস্ট ইট। দে ওয়ার ফর দি সাপোর্ট অফ দি পিপল অফ বাংলাদেশ, এবং তারা চায়নি যে এরকমের একটা এগ্রিমেন্ট হোক, কিন্তু ওনারা চেয়েছেন, ওভাল অফিস চেয়েছেন। কাজে ওভাল অফিসের পরে যে বইটা বেরিয়েছে রিসেন্টলি, আপনি যদি পড়ে থাকেন, যে ব্লাড টেলিগ্রাম, এর পরে বোধহয় আর কারোর মনে সন্দেহ নেই যে বাংলাদেশের যুদ্ধটা কিভাবে হয়েছে এবং আমাদের স্বাধীনতা কত মূল্যবান স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। তো এখানে আমি ক্লারিফিকেশন দিচ্ছি, আমি ইতিহাসে যাব না, আর সময় লাগবে বেশি। সেটা হচ্ছে যে বাংলাদেশকে যখন বঙ্গবন্ধু যখন হি ফেল্ট সাম কাইন্ড অফ এ প্রেশার, কম্পেলড, যে একটা এগ্রিমেন্ট করতে হবে, ওদেরকে ছেড়ে দিতে হবে, তখন বঙ্গবন্ধু ডেলিগেশন পাঠালেন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হলো। এবং সেখানে এগ্রিমেন্টে বাংলাদেশ বলল যে আমরা জানি কিভাবে ফরগেট করতে হয়, এবং কিন্তু একটা নিউ স্টার্টের কথা বলা ছিল, রাইট, কিন্তু একটা কন্ডিশন আমরা দিচ্ছি যে তোমরা তাদেরকে ট্রাই করবে, পাকিস্তানে ট্রাই করবে। যেখানে মজার ব্যাপার হচ্ছে যে ভুট্টো সাহেব কিন্তু তিনি লিখিত কিছু দেননি, কিন্তু বলেছেন, টেলিফোনে খবর দিয়ে বলেছেন, তিনি সরকারকে বলেছেন, তাদের লোকজনকে দিয়ে বলেছেন ট্রাই তিনি করবেন, কিন্তু একটা এগ্রিমেন্টের মধ্যে ছিল না সেটা। না, না, কিন্তু একটা কন্ডিশন ছিল, যে কন্ডিশনটা ছিল যে তারা, আমরা তাদেরকে এই যে ট্রাইব বিচার করার জন্য যে মাল মশলা লাগবে সেইগুলো দিতে হবে, যারা কি অন্যায় তারা করেছে, কি তারা ক্রাইমস করেছে। সেটি তো ওই এগ্রিমেন্টের মধ্যে না, না, এটা আমি বলছি আপনাকে। কিন্তু যখন ওটা বলা হলো যে আমরা জানি যে কিভাবে এদেরকে আমরা, উই নো, বেঙ্গলিজ নো হাউ টু ফরগিভ অ্যান্ড ফরগেট, এটা বঙ্গবন্ধু বলালেন তার ডেলিগেশনে। হ্যাঁ, কিন্তু অলিখিতভাবে এটা হলো আমাদের ট্র্যাজেডি। আমি কাউকে দোষ দেবো কি? না, আমি দোষ দেব না, আমি ইতিহাসকে দোষ দেব। অলিখিতভাবে এটা আলাপ হয়েছিল সেখানে 3 মন্ত্রীর সাথে, যে তারা গিয়ে ওখানে এটা বিচার করবে, এবং তারা চাচ্ছে যে একটা দেন, আমাদেরকে এভিডেন্স দেন, এভিডেন্স। উনি তো এভিডেন্স নিয়ে কাজ করেছেন, উনি বিচার করেছেন, তিনি দেশের বিচারক ছিলেন। তো এভিডেন্স চাই আমরা বলে এভিডেন্স দেবো তোমাকে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আস্তে আস্তে তখন যখন ভুট্টো সাহেব দেখছেন যে না, আমরা আমাদের যে একটা কঠিন অবস্থা, আর্থিক অবস্থা আমাদের রয়েছে, আমাদের ইকোনমি তখন খুব একটা ভালো ছিল না, বিভিন্ন রকমের সমস্যা আমাদের আছে। শুধু বঙ্গবন্ধুর চেষ্টায় অনেক কিছু হয়েছে। 2 বছর 2.5 বছরে তিনি সমস্ত ব্রিজ এখানে তিনি গড়ে দিয়েছেন, তুলে দিয়েছেন, ভালো হয়ে গেছে, এবার রাস্তাঘাট চলাচল করছে। সেই অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে জুলফিকার আলী ভুট্টো বিচারটি করেননি, আপনি সেটি বলতে চাইছেন? চেষ্টা করেছে, করেনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি পার্সু করেছে বিষয়টি? হ্যাঁ, আমি বলছি সেখানে আপনার সেটি করেনি। পার্সু করার তো বিচারটা করতে হবে, দাবিটা আপনি সুযোগ দিলেন না, পার্সু করার তো আপনি সুযোগ দিলেন না। আপনি বঙ্গবন্ধুকে হত্যা করলেন। তো উনি জীবিত থাকতে তখন তিনি যেটা করতে পারতেন সেটা করেছেন, যে তিনি একটা আইন তৈরি করলেন, কোলাবোরেটরস অ্যাক্ট তৈরি করলেন, তাতে বিচার হচ্ছিল, এবং সেই বিচার কিন্তু ওনার আমৃত্যু পর্যন্ত বিচার হচ্ছিল, এবং বিচারের সাজা হয়েছিল। না, সেটা কিন্তু না, পাকিস্তানিদের বিচার নয়। না, বাংলাদেশের বিচার না, বাংলাদেশ পাকিস্তানিদের আমি কোলাবোরেটরস অ্যাক্ট বলছি। কোলাবোরেটরস অ্যাক্ট, ঠিক আছে, আমরা কিন্তু কথা বলছি না পাকিস্তানিদের সম্বন্ধে। আমার ইস্যু ছিল পাকিস্তান। কিন্তু ভুট্টো সাহেব যেটা করলেন ইনস্টেড, যে তিনি জাস্টিস হামিদুর রহমানকে দিয়ে একটা কমিশন করলেন, এবং জাস্টিস হামিদুর রহমান রিপোর্টে যে রিপোর্ট তিনি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে দিস জেনারেলস should be tried and they should be shot.
they have committed crimes of heinous crimes of genocide and crimes against humanity in East Pakistan, former East Pakistan. That was the report of Justice Hamudur Rahman. But Hamudur Rahman was immediately removed from his place. You see, এছাড়াও আপনার আরও কিছু ওখানে ঘটেছে যে আসমা জিলানি and the court, the Supreme Court of Justice Munir, সেই কেসের ভিতরেও এই কথাগুলো এসছে যে বিচার হওয়া উচিত এবং বিচার না হলে পরে সেই যে অ্যালব্যাট্রাস যেটা আমরা বলি সেই অ্যালব্যাট্রাস নিয়ে পাকিস্তানকে সারা জীবন বাঁচতে হবে। লুক অ্যাট পাকিস্তান টুডে, আজকে হোয়াই পাকিস্তান ইজ ইন দিস কন্ডিশন, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। তারা বিচার করেনি এবং বিচার যখন করেনি তার ফলে হলো কি যে মিলিটারি got the upper hand and that military today is about to destroy Pakistan. তো এখানে এই হলো একটা উত্তর, সিমলা এগ্রিমেন্ট। আর দেখুন, কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো ঢাকাতে, বাংলাদেশে, পাকিস্তানে গায়েবী জানাজা হলো এবং এখানেও যদি কিছু হয় পাকিস্তানে গায়েব জানাজা। গোলাম আজমের মৃত্যুর পরেও হয়েছে। আপনি চিন্তা করেন যে একটি দেশ কত তারা রাজনৈতিকভাবে, হিস্টোরিক্যালি, দার্শনিকভাবে একটা দেশ, শুধু দেশ না, ভৌগোলিক একটা এক্সপ্রেশন না, একটা দেশের দর্শন আছে, মাইথোলজি আছে, একটা দেশের ইতিহাস আছে, আমার দেশের গর্ব আছে, আমি এই দেশ নিয়ে গর্ববোধ করি, আমি দেশকে সার্ভ করেছি ফ্রম আউটসাইড, উনি দেশকে সার্ভ করেছে ফ্রম ইনসাইড। উই আর প্রাউড দ্যাট উই হ্যাভ সার্ভ দিস কান্ট্রি and we are still serving this country. কিন্তু পাকিস্তান cannot say that. This is the tragedy of Pakistan. আচ্ছা, ওয়ালিউর রহমান আসলে ওই সময়ের ঘটনা বলি এত সুন্দরভাবে বর্ণনা করেছে। ওয়ালিউর রহমানের পাণ্ডিত্য সম্বন্ধে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই এবং এই বিষয়ে ওয়ালি অনেক গবেষণা করেছে, অনেক লেখাপড়া করেছে। আর তাছাড়াও তো প্রত্যক্ষ সাক্ষীও বটে, জিনিভার মতো জায়গায় যেখানে উইটনেস ছিল বা অন্যান্য জায়গায় সবই ঠিক আছে। কিন্তু আমি খুব ধৈর্য সহকারে শুনছিলাম যে মৌলিক বিষয়টা সম্বন্ধে কি বলা হয়, মন্তব্যটা কি, সেটা একজন ঝানু ডিপ্লোমেট হিসাবে ওয়ালি একটু আমার মনে হলো যেন পাশ কাটিয়ে গেছে। তোমাকে ধন্যবাদ, তুমি সেখানে কিন্তু ডিপ্লোমেসিতে তুমি একেবারে 100তে 100 পেয়েছো সেখানে। সেটা কি? সেটা হচ্ছে আমার যে সোর্ন এনিমি, আমার যে একটা জাত শত্রু, যে আমাকে 9টি মাস নয়, আমি বলবো 24টি বছর যে আমাকে ভুগিয়েছে, যে আমাকে এত ডিপ্রাইভড করেছে, যাকে আমি হাড়ে হাড়ে চিনি 1947 ইংরেজির 14 আগস্টের পর থেকে একেবারে 26শে মার্চ 1971 পর্যন্ত এবং পরবর্তী 9 মাস কি না করেছে, তাকে আমি বিশ্বাস করে আমি তার হাতে 95,000 অপরাধীদের তুলে দিলাম মুখের কথার উপর। ওই যে 3 দেশের চুক্তিতে ছিল যে বাংলাদেশ জানে কিভাবে ক্ষমা করতে হয় এবং ভুলে যেতে হয়। না, এটা তো, এগুলো হচ্ছে মহানুভবতা এবং সেই মহানুভবতাকে আমি অসীম শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর মতো এত মহানুভব ব্যক্তি, তার পক্ষে এটা বলা সম্ভব হয়েছে বা বলেছেন, ঠিক আছে। কিন্তু সেই মহানুভবতা দেখানোর সঙ্গে সঙ্গে যদি একটি লাইনও যদি ওই চুক্তির মধ্যে লেখা থাকতো, আজকে আপনি কিসের ভিত্তিতে এগুলো নিয়ে কথা বলবেন? বা তো এর পরে থেকে ওই চুক্তির, সিমলা চুক্তি নম্বর 3 পরে থেকে আমরা তো আর আমাদের কোনো মানে ভিত্তি বলতে কিছু ছিল না যে এগুলা নিয়ে আমরা কোনো কথা তুলব। এটা আমার মনে হয়, আমি সম্পূর্ণ শ্রদ্ধা সকলের প্রতি রেখেই বলছি যে এটা করাতে এই জিনিসটা এটা ক্ষতটা রয়ে গেল। কারণ তখন আমরা দেখেছি যে অ্যাট্রসিটি কাকে বলে, পাকিস্তানি সৈন্যরা, এগুলো নিয়ে কথা বলে লাভ নাই। অথচ সেই যারা করলো, মূল যারা আর যাদের বলে বলিয়ান হয়ে এই রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি, তারপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দ যারা করলো আর কি, এখন তাদের বিচার হচ্ছে, আজ 43 বছর পরে হলেও হচ্ছে, খুশির কথা। কিন্তু ওই ইস্যুটা আর মনে হয় এটা নিয়ে আলোচনা আমি অন্য প্রসঙ্গে যাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের পত্রপত্রিকায় বা গণমাধ্যমগুলোতে জঙ্গি তৎপরতা নিয়ে প্রচুর খবর প্রতিদিন প্রচারিত হচ্ছে এবং একটা বড় সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট। এবং তারা যেটি বলেছে সেখানে বর্ধমানে কিছু জেএমবির তৎপরতা লক্ষ্য করা গেছে এবং তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটি যে তারা বাংলাদেশের শীর্ষ 2 নেত্রীকে হত্যার পরিকল্পনা করেছিল এবং আরও নানাবিধ।
এবং বাংলাদেশে হুজির তৎপরতা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। গতকালও একটি পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যেখানে 20 জন রাজনীতিক এবং ব্যবসায়ীরা তাদেরকে প্যাট্রোনাইজ করছেন ফাইন্যান্সিয়ালি। সো আপনার কাছে কি মনে হয় পুরো বিষয়টা এই জঙ্গি তৎপরতার? আচ্ছা, জঙ্গি তৎপরতার সম্বন্ধে এক এক সময় এক এক রকমের কথাবার্তা আমরা সরকারের কাছে শুনি। কখনো শুনি যে জঙ্গি নির্মূল হয়ে গেছে বা জঙ্গির কোনো ভয় নাই, ইয়ে নাই ইত্যাদি। বাইরে গিয়েও এটা আমাদের নেতৃবৃন্দ বলে থাকেন। আবার কখনো শোনা যায় যে না না এরা আছে এবং এদেরকে ধরার জন্য তৎপরতা আছে। আবার এই যে আপনি বললেন যে পত্রপত্রিকায় বা ভারতে যে বিষয়টা ঘটেছে ইত্যাদি। দেখুন, এগুলো সম্বন্ধে একটা সুস্পষ্ট একটা বক্তব্য সরকারের থাকা উচিত এবং অবস্থানটা তাদের সুস্পষ্ট হওয়া উচিত। আমাকে যদি জিজ্ঞেস করেন, এবং আপনাদের জিজ্ঞেস করলেনই বটে, আমি বলবো একটা কথা, যে এই ধরনের যারা ইনসার্জেন্সি যারা করে, এই ধরনের তৎপরতা যাদের আছে, হুজি মুজি কুজি যেই হোক না কেন, তারা কখনো তাদের তৎপরতা একেবারে বন্ধ করে না। তারা মানে তলে 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 এটা চালিয়ে যাবে। কি জন্যে? এটা একটা তাদের আদর্শ হিসাবে তারা নিয়েছে। তাদের আদর্শের সঙ্গে হয়তো বাংলাদেশের শতকরা 95 জন লোকের কোনো বা 98 জন লোকের কোনো সমর্থনও নাই, মিলও নাই, কেউ এটা পছন্দও করে না, ঠিক আছে মানলাম। কিন্তু ওই যে 2% বা 5% যারা আছে, তারা ইংরেজি জায়গায় বলে ডাই হার্ড, এটার জন্য তারা একেবারে জীবন পাত করছেও করবেও। তো অতএব আমাকে ওইটা খেয়াল করতে হবে যে এদেরকে আমি কখনো বলবো না যে তৎপরতা সাময়িকভাবে বন্ধ দেখেই আমি বলবো না যে আমার দেশে জঙ্গি তৎপরতা নাই বা তার আশঙ্কা ভবিষ্যতেও আর নাই, এটা বলবো না। বরং এদেরকে আমি নির্মূল করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার কথা। আচ্ছা, নাও হাউ টু ডু ইট। এখানে দুটো আমার বক্তব্য আছে, জানি না কর্তৃপক্ষ একমত হবেন কিনা। প্রথম বক্তব্য যেটা, যে এটা একটা জাতীয় ইস্যু বা জাতীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলের। বলতে হবে হ্যাঁ, জঙ্গি এবং তারই ছোট ভাই সাধারণ সন্ত্রাস যেগুলো আর কি, এটা নির্মূলের জন্য একদম আমরা ঐকমত্যের চূড়ান্ত পর্যায়ে আছি এবং এ ব্যাপারে কোনো ছাড় দেব না। এবং যতটুকু পারি আমরা প্রত্যেক দলমত নির্বিশেষে সবাই সহায়তা প্রদান করব। এটা বলার পরে দ্বিতীয় যেটা বলছিলাম সেটা হচ্ছে জনমত সৃষ্টি করা। কারণ এদের সংগঠনগুলো কিন্তু এটা একদম তৃণমূল পর্যায়ে। এই জঙ্গিদের সংগঠন আমরা কখনো বলি এগুলো মাদ্রাসাতে আছে, কাউমি মাদ্রাসাতে অমুকখানে তমুকখানে আছে, আবার ভুলে যাই, পরে ভুলে যাই, সবখানেই আছে। এবং সবখানেই এদের বিরুদ্ধে জনমতটা সৃষ্টি করতে হবে। তা না হলে পরে আপনি জাতীয় পর্যায়ে ঐকমত্য ইত্যাদি যতই সৃষ্টি করেন না কেন, আর সরকার তার সমস্ত শক্তি নিয়ে আর্মি, পুলিশ, র্যাব, হেনতেন ইত্যাদি নিয়ে করুক না কেন, সম্ভব হবে না। ওই জনমতটা একটা সম্পূর্ণভাবে। এই বিষয়ে আমি যেটুকু সামান্য খবর রাখি বা যাই তো গ্রামে প্রায় যাই, প্রতি মাসে একবার অন্তত, তো আমি যা দেখেছি সাধারণ লোকের মধ্যে এগুলোর সম্বন্ধে কোনো চেতনা নাই, চেতনাবোধই নেই। আমি জানি না ওয়ালি আমার সঙ্গে একমত হবে কিনা। সাধারণ লোক সাধারণ সমস্যা নিয়ে ব্যস্ত। তার জন্য ওই ডাল ভাত, তার জন্য তার আহার বাসস্থান, তার কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি, আর জিনিসপত্র পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, চালের দাম বাড়লো না কমলো, কেমন বাজারে তরি তরকারি কি অবস্থা, এই সমস্ত নিয়েই আছে। আর আরেকটা বিষয় নিয়ে আছে বটে, সেটা হচ্ছে চুরি চামারি ডাকাতি। এগুলা ইদানিংকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইদানিংকালে যেটা মারাত্মক রকম খারাপ অবস্থা দাঁড়িয়ে গেছে। আপনার ঢাকা শহরের মধ্যে রিক্সায় যাচ্ছে মহিলা, সঙ্গে একজন পুরুষ সঙ্গী আছেন, যাতে সে বেচারি বিপদে না পড়ে। সকালবেলা বোধহয় 7টা সাড়ে 7টার দিকে সেখানে পান্থপত্রের মতো জায়গায় চট করে টান দিয়ে নিয়ে নিল এবং মহিলা ছিটকে পড়লেন। তারপরে চলন্ত মাইক্রোবাস, চলন্ত রিক্সা থেকে নিয়ে নিল এবং যখন মহিলাকে তারা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এমন সীমার, তাহলে ছেড়ে দিয়ে দেখতেছিস যে মহিলাটি তোরা যে 20 হাত 25 হাত 30 হাত নিয়ে গেছিস, তো মারা যাচ্ছে। তাই হলো। এই হচ্ছে আপনার আইন শৃঙ্খলা। আরো অন্যান্যগুলো বাদ দিলাম, গুম টুম ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে মানুষের কনসার্ন খুব বেশি। অ্যাম্বাসেডর ওয়ালি রহমানের কথা শুনে আসি, তাহলে আপনার বলতে আবার সুবিধা হবে। অ্যাম্বাসেডর রহমান, দেখুন, কতগুলো প্রশ্ন উঠেছে। আমি 1 নম্বর বলি, টেরোরিজমটাই বলি, জঙ্গিবাদ। এখানে বোধহয় আপনি বোধহয় পড়েছেন
বা নিশ্চয় মনে আছে যে আনন্দবাজার পত্রিকাতে যে কথাগুলি হঠাৎ এই কয়েকদিন ধরে উঠেছে, সেটা আমার চোখে পড়ল। যে সেখানে তারা কথা বলেছে যে যেটাকে বলি জেএমবি গ্রুপস হ্যাভ সেলস ইন ইন্ডিয়া এবং দে হ্যাভ বিন সেন্ট ফ্রম they have gone from Bangladesh to India, and also in Bangladesh there are cells of JNB. Now, বাট এটি আপনার নিশ্চয়ই স্মরণ আছে, মানে আমি এটা জাস্ট স্মরণ করবার জন্য 2004-05 যখন এই জঙ্গি তৎপরতা বাংলাদেশে হচ্ছিল, তখনও কিন্তু অনেক পত্রিকায়, কিছু কিছু পত্রিকায়, 2-1টি পত্রিকায়, বাংলাদেশের পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যে এই জঙ্গিরা ভারতের বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রাপ্ত এবং ট্রেনিং তারা নেয়। পসিবলি আমি আপনাকে সেখানে ফিরে যাচ্ছি যে 2001 থেকে 2006 পর্যন্ত যে এখানে আমি কিন্তু এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিত্বের কথা এখানে বলতে যাচ্ছি না, আমি ইতিহাসটাকে নিয়ে আসছি এবং আমি ইতিহাস লিখব। সেটা হচ্ছে যে 2001 থেকে 2006 পর্যন্ত। ইতিহাস তো আবার বলতে হবে যে ইতিহাস না, সঠিক ইতিহাস। জি না, এটা ইতিহাস বলবে 100 বছর পরে, বলবে যে আমি সঠিক বলছি কি না বলছি। এটা আপনি বলবেন যে 2004-এ যে আপনি একটু আগে একটি বইকে উদ্ধৃত করলেন না, মানে আসলে কোন বইয়ের উপর ডিপেন্ড করা যাবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। 2004-এ যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপরে যে হামলা হলো, হারকাতুল জিহাদ যেটা হামলা করলো, উইথ দি হেল্প অফ দ্য অ্যান্ড সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, এক্সিস্টিং গভর্নমেন্ট অফ দ্য ডে, এটা তো ইতিহাস থাকবে। এটা আমি ওয়ালিউর রহমান বলছি না, এটা মোফাজ্জল করিম সাহেব বলবেন না, এটা আপনিও বলবেন না, ইতিহাস বলবে এটা। আবার 2005 সালে যে 31টা জেলাতে যে বম ফুটলো, এক্সপ্লোশন হলো, সেটাও ওরাই করলো। এটা তো ইতিহাসে থাকবে। দিস ইজ এ পার্ট অফ হিস্ট্রি। এটা ওরাই করলো মানে কারা করলো? আই এম কামিং টু দ্যাট। না, ইট ইজ এ পার্ট অফ হিস্ট্রি। কাজেই আপনি বলবেন হারকাতুল জিহাদ ছিল, বাট দেন সরকারের পৃষ্ঠপোষকতা কারা ছিল, তারা না 61টা জেলায় যে বোম ফুটলো, সেখানে কি সেটাও সরকারের সহযোগিতা ছিল? সরকারের সহযোগিতা ছাড়া তারপরে তারা হতে পারে না। শোনেন, মাননীয় শেখ হাসিনার উপরে যে আক্রমণ হলো, সেটা তো সরকারের সহযোগিতা, এটা তো প্রমাণিত। শেখ হাসিনার উপরে যে আক্রমণ হলো, সেই আক্রমণ তো সেটা প্রমাণিত অলরেডি, এবং ইট ইজ এ ম্যাটার অফ ফিউ মান্থস অর ডেজ, উইকস যে এটা ভার্ডিক্ট বেরোচ্ছে। এটা বের হয়ে যাক, হ্যাঁ, বের হয়ে যাওয়ার পরে আমরা প্রমাণিত বলবো। আমরা বলছি যে এটা যে যেহেতু আমি জানি। না, তুমি একজন আইনজ্ঞ ভাই, এই জন্য বলছি আমি অনেক কিছু জানি বলে এটা বলতে না হয়েছে। আমি সাহস করে বলছি এটা, যে এখানে সরকারের যে হাত ছিল এই সম্বন্ধে কোনো সন্দেহ আজকে নাই। এখন আমার এত সাহস নাই, কিন্তু আমি এটুকু বুঝি, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত you are right, I am also right. Now, if I am right, then you are wrong. No, that is the whole problem. That is the whole beauty of law. You see, আপনি মনে রাখবেন এটা, যে উইটনেস মারা যেতে পারে কিন্তু তার ইতিহাস থেকে যাবে। এখানে কোনো ভুল নেই। যেটা ওয়েন্ডেল হোলমস বলেছিলেন যে আপনি ইতিহাস যখন দেখবেন তখন ইতিহাসে কখনো ভুল বলবে না 100 বছর 200 বছর পরে। কাজে 2004 and 2005 তৎকালীন সরকারের তাদের সাপোর্ট অ্যান্ড হেল্প যেটাকে বলা হয় তে হয়েছে এটা। এবং শেখ হাসিনাটা তো একটা মানে ইটস এ ট্র্যাজেডি ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি। ডেমোক্রেসিতে যে আমরা কতগুলো আদর্শ নিয়ে আমরা চলতে চাই, ভুল মন্দ সবাই করে, ভুল আমরা সবাই করি, ভালো করি, ভুল করি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে চেষ্টা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে যুদ্ধ করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আমরা স্যাক্রিফাইস করেছি, সেইটার বিরুদ্ধে টোটালি অ্যান্টাগনিস্টিক টু হোয়াট উই ডিড ইন 71 অ্যাটাক অন শেখ হাসিনা on August, I think 21, if I'm not wrong. Sorry? 2004. Sorry, 2004. Kaje, this is going to prove, but then of course, আইন আদালত সেটা হুকুম দেবে, বলবে যে হ্যাঁ এটা হয়েছে, এই হয়েছে। But till then I will wait. But then আমি এটা বলতে চাচ্ছি যে as an academic, আমার মনে হয় as historian, আমি এটা বলছি যে এটা আছে ঠিক। আচ্ছা, এখন আপনাকে এটা মনে রাখতে হবে যে
এর ভিতরে অনেক কথা বেরিয়েছে। বরং আমরা ভারত থেকে কি এসছে এখানে আমরা জানি না, কিন্তু বাংলার মাটিতে ভারতের আইআইজি ইন্ডিয়ান যে ইনসার্জেন্সি গ্রুপসকে আমরা বাংলাদেশের মাটিতে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং কারা দিয়েছে? ট্রেনিং দিয়েছে ওই 5 বছরের ভিতরে, তার আগের থেকে শুরু হয়েছে। ভারতে কি হচ্ছে সেটি জানেন না, বাংলাদেশে না আমি জানি, আমার দেশের কথা বলছি, কারণ এইটা দিস ইজ এ পার্ট অফ হিস্ট্রি নাও, যে আমরা যখন এটা ধরতে পেরেছি, বর্তমান সরকার এর আগে যখন এসেছিল বর্তমান সরকার, তখন তাদের ট্রেনিং ক্যাম্পকে ভেঙে দেওয়া হয়েছে, সব ভাঙা যায়নি, কিছু ছিল। এবং তাদেরকে বর্তমানে এবারে এসে বর্তমান সরকার যারা এখানে ছিলেন, যারা ট্রেনিং দিচ্ছিলেন, কারা ট্রেনিং দিচ্ছিলেন আপনি অবাক হবেন শুনে। তাদের ভিতরে কারা ছিলেন? তাদের ভিতরে আইএসআইয়ের এজেন্ট ছিল সেখানে, তাদের ভিতরে আপনার উলফা, তারা এখানে বসে তারা টাকা দিয়ে তারা ট্রেনিং দেওয়াচ্ছে, এবং সেখানে আমাদেরও কিছু লোকজন ছিলেন। এটাই হলো দুঃখের ব্যাপার, সবচেয়ে দুঃখের ব্যাপার। একটা গণতান্ত্রিক দেশে আমাদের কারা ছিলেন বাংলাদেশে? দেখুন, এটা আমাকে মাফ করবেন, আমি সব এখানে বলতে পারবো না, কারণ দিস ইজ সামথিং যারা জানতে চায়। আমি বলছি সরকারের সহযোগিতা দিয়েই এটা হয়েছে, সরকারের সহযোগিতা ছাড়া এটা হতে পারেনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার দেশের মাটিকে কলঙ্কিত করা হয়েছে, এবং এই সরকার এসে যারা ছিল এখানে ধরতে পেরেছে, সবাইকে ভারতের হাতে তুলে দিয়েছে। কাজে দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট। নাও এখানে শুধু জেএমবি না, হুজিবি, মুসলিম ব্রাদারহুড, আপনি অবাক হবেন যে মুসলিম ব্রাদারহুড যেটা হাসান আল বান্না তৈরি করে গেলেন, এবং কুতুব সাহেব সেটাকে পানি দিয়ে তিনি বড় করলেন, এবং আর কে মওদুদি সেটাকে বাঁচিয়ে বড় করলেন, এবং সেই দর্শনটা তিনি গোলাম আজমের মাধ্যমে ইস্ট পাকিস্তানে, তদানীন্তন ইস্ট পাকিস্তানে পাঠালেন। কাজে এই ইতিহাসটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমরা কোথায় কি আলাপ করছি। তো সেইখানে শুধু তারা না, হারকাতুল জিহাদ এবং এরা মিলে, এবং ওই সাথে সাথে কারা যোগ দিয়েছে? পাকিস্তানের জাইশে মোহাম্মদ, লস্করে তাইবা, যাকে বলা হয়, আমাদের এক বন্ধু রাইটার ক্রিশ্চিয়ান ফেয়ার, আমেরিকান রাইটার, তিনি বলেছেন যে ডগ আন্ডার লিশ, যে লস্করে তয়বাকে বলা হচ্ছে। কারণ কি? যে তাদেরকে ব্যবহার করছে আইএসআই অফ পাকিস্তান বিভিন্ন সময় বিভিন্ন দেশে, বিশেষ করে পাকিস্তান, ভারতে তারা ব্যবহার করছে যখন তার সুযোগ হচ্ছে। বোম্বে যে অ্যাটাকটা হলো, তারা লস্করে তাইবাকে দিয়ে করালো। এবং দিস ইজ এ পার্ট অফ হিস্ট্রি। আপনি যদি হোলিস্টিক চিন্তা না করেন, দেন ইউ ক্যান নেভার কাম টু এনি কনক্লুশন হোয়াট ইজ হ্যাপেনিং। আজকে এদের জন্যই আজকে পাকিস্তানে যা ঘটছে, আপনি সেটা দেখবেন যে দিস আর দি পিপল হু আর ডিস্ট্রয়িং পাকিস্তান। জিল্লুর, আপনাকে এই পর্যায়ে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমাকে সুযোগ দিয়েছেন আমাদের বন্ধু ওয়ালিউর রহমান, যে ইতিহাস যিনি লিখছেন। তোমার বইটা বেরোবে কবে ওয়ালি? আমি অধীর আগ্রহে অপেক্ষা করবো। এতক্ষণ যেটা বললো যে আই এম এ হিস্ট্রিয়ান, আই এম রাইটিং এ হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে আর কি ইতিহাসের ঘটনাবলী প্রমাণিত হওয়ার আগেই আমাদের এই আধুনিক ঐতিহাসিক এবং এই বিজ্ঞ ঐতিহাসিক লিখে ফেলছেন। হয়তো এরপরে আমরা এর পরের বই আরেকটা যেটা পাবো, সেটা কোনো ঘটনা ঘটার আগেই হয়তো সেই ইতিহাস লেখা হবে। যাই হোক, সেটাতে যাচ্ছি না। তো আমার বিনীত আরজ, আমি তো এত বড় পণ্ডিত না এবং আইনজ্ঞও না, আমার বিনীত আরজ, দেশে অস্থিরতার অনেক বিষয়াদি আছে, অনেক বিষয়াদি চলছেও, কিন্তু এটাকে আমরা যেন আর বাড়তে না দিই আর কি। বাড়তে না দিই এই অর্থে, হ্যাঁ বিচার করুন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে বা মানবতা বিরোধীদের বিচার হচ্ছে, করুন, আরও বেশি করে করুন, করা উচিত, এদের শাস্তি হওয়া উচিত যদি তারা অপরাধ করে থাকে। কিন্তু কোন হাইপোথেটিক্যাল বিষয় নিয়ে, অনুমান ভিত্তিক বিষয়াদি নিয়ে, যে 21শে আগস্ট 2004 সালে বোমা বিস্ফোরিত হয়েছিল, মিসেস আইভি রহমানের মতো এত ভালো একজন মানুষ এবং এত বিজ্ঞ একজন মহিলাকে, নিরপরাধ মহিলাকে ওখানে হত্যা করা হয়েছে, বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে আক্রমণ হয়েছে, তিনি হয়তো নাম্বার 1 টার্গেট ছিলেন, এগুলো সবই নিন্দনীয়। সেগুলার মানে অপরাধীদের বিচার হওয়া উচিত, তাদের ফাঁসি হওয়া উচিত, জেল জরিমানা সবই হওয়া উচিত।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বিচার না করেছেন, যে কথাটা একটু আগে ওয়ালি বলছিলেন যে কিছুদিনের মধ্যেই বিচারটা হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, সেই পর্যন্ত সেই কিছুদিন যদি এক সপ্তাহ হয় তাহলে আমরা এক সপ্তাহ ধৈর্য ধরি, এটা এক বছর হলে এক বছর ধৈর্য ধরি, তারপরে আমাদের অবস্থানটা কি আমরা ভালো করে বুঝতে পারবো এবং কথা বলতে পারবো। আমি মনে করি এই যে যেমন মতিউর রহমান নিজামী সাহেবের যে ফাঁসি আদেশ হয়েছে, গতকালের আগ পর্যন্ত তিনি যে একজন দোষী ব্যক্তি তা তো আমরা বলতে পারবো না, আমরা তখন বলতাম তাকে অ্যাকিউজড, অভিযুক্ত, ওই তো অভিযুক্ত, লিসেন, অভিযুক্ত অ্যাকিউজড, আর ওটা হচ্ছে কনভিক্টেড। নাও হি ইজ এ কনভিক্টেড পারসন, দোষী ব্যক্তি, কেমন গিলটি, হিজ গিল্ট has already been proved and he has been condemned in a court of law. In a court of law. আর তার আগ পর্যন্ত ওইটা ওই রায়টা উচ্চারিত হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন অভিযুক্ত ব্যক্তি, অ্যাকিউজড। যাই হোক, তেমনি যে কথাটা আমার বন্ধুবর আনছেন 21শে আগস্ট সম্বন্ধে, এটা সম্বন্ধে আমি বলবো, এটা নিয়ে যদি আমরা এখন এই আসর গরম করি বা যদি ধুলা উড়াই যদি আর কি, তাহলে আমাদের যে অশেষ সমস্যা এই জাতির সামনে সেগুলো ইয়ে হবেন। এমনি আমাদের এই যে যে বড় আশা করে আমরা ওই এরশাদের স্বৈরাচারের পরে আমরা যাত্রা শুরু করেছিলাম, সম্মিলিতভাবে যাত্রা শুরু করেছিলাম, বিএনপি, আওয়ামী লীগ এবং তখন কি বলে জামাতে ইসলামও সঙ্গে ছিল, বা অন্যান্য দল তো ছিলই, কমিউনিস্ট পার্টিরা সবাই ছিল। বড় আশা ছিল যে কি এবার দেশে 9 বছরের দুঃশাসনের পর এবার গণতন্ত্রের অভিযাত্রা শুরু হলো এবং গণতন্ত্র এই দেশে বিকশিত হবে। হয়েছে? কেউ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে? জিল্লুর বুকে হাত দিয়ে বলুন, আমার বুকে না, আপনার বুকে হাত দিয়ে বলুন, আপনি মনে করেন কি এই দেশে ইয়ে হয়েছে? ওয়ালি বলুক। আচ্ছা, হয়নি। তার কারণ হচ্ছে কি, আমরা একটার পর একটা ইস্যু ক্রিয়েট করছি। ইস্যুগুলো আর এখানে বলার দরকার নেই, সবগুলো জানি আমরা, প্রত্যেক টক শোতে এগুলো, প্রত্যেক রাত্রে, এই মুহূর্তে তো অন্যান্য চ্যানেলে এগুলো আলোচনা হচ্ছে। ওগুলো একটু মেহরবানি করে সমাধান করুন। আর কতকাল জাতিকে ভোগাবেন? এই দেশ একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে আমাদের এই সমস্ত ঝগড়াঝাটির জন্য আর কি। একটা জায়গায় আসুন। একটা জায়গায় আসতে হলে পরে যদি জনাব জিল্লুর রহমান, জনাব ওয়ালিউর রহমান এবং মোফাজ্জল করিম, আমাদের তিনজনের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে বা কোনো বিষয়াদি নিয়ে, কয়েকটা বিষয় নিয়ে যদি আমাদের মধ্যে কোনো বাদ বিসম্বাদ থাকে, তাহলে এটা সবচেয়ে সর্বোৎকৃষ্ট উপায় এটার সমাধানের হচ্ছে কি বলা যে জিল্লুর আপনি এটা ভুল বলছেন, বা এই দাবি আপনি ভুল করছেন, ওয়ালি আপনি এটা ভুল করছেন, এটা আসলে এই করে কথা বলা। তখন ওয়ালি বা জিল্লুর বলবে না মোফাজ্জল করিম আপনিই ভুল বলছেন। এই আলাপ আলোচনাটা করতে দোষটা কোথায়? ঠিক আছে, আপনি আলোচনার পর কি হবে তাও আমরা জানি, মানে বেশিরভাগ লোকই জানে সেটা কি, যে হ্যাঁ সালিশ মানলাম কিন্তু তালগাছ কিন্তু আমার। ঠিক আছে, আপনি তালগাছ আমার, সেটাই করুন, তবু একটু বসুন, মানুষের দেখুক যে সালিশ বসেছিল। বসার পরে এক পক্ষ বলেছে আমি সব মানি, কিন্তু ওই যে আপনি গল্পটা জানেন, ছোট্ট একটা গল্প বলে ফেলি। এই যে এক লোক, সে খালি ওই জমি দখল করতো, যেখানে পারে সেখানে সবার জমি টমি, গ্রামের মধ্যে সে ছিল একটা মাস্তান, একটা বিরাট রকম মোড়ল মাতব্বর, খালি জমি দখল করতো। তো এক বিধবার জমি, মাত্র 1 বিঘা জমি ছিল, সেটাও দখল করেছে। এবং দখল করার পরে বিধবা তো একটা নিঃস্ব হয়ে পড়েছে, কান্দে, এটা বিধবা গ্রামের লোকজন নিয়ে এসে পায়ে ধরছে তার, আমার জমিটা ছেড়ে দেন, এটা আমার। তো সে বলছে এটা তোমার জমি কে বললো? এটা তো আমার, 14 পুরুষ ধরে এটা আমার। সে বললো আমি এতদিন ধরে খেয়ে আসছি, আমার স্বামীর ছিল, তার আগে শ্বশুরের ছিল, ইত্যাদি ইত্যাদি বলেছে। আরে না না না, তখন মহিলা বলছে আমার কাছে কাগজপত্র আছে। বলে দেখি তোমার কাগজপত্র, করলে বাড়িতে কাগজপত্র। বলে ঠিক আছে, বাড়িতে কাগজপত্র নিয়ে আসো কালকে সকালবেলা, যদি প্রমাণ করতে পারো দলিল দস্তাবেজ দিয়ে যে এটা তোমার, তাহলে ওই 1 বিঘা না, তোমার সঙ্গে আরো 1 বিঘা তুমি আমার জমি থেকে তোমাকে দিয়ে দিব। ঠিক আছে? তো গ্রামের লোকে বলে হ্যাঁ মোড়ল সাহেব সুন্দর কথা বলেছে, মাতব্বরের মতো এত ভালো মানুষ আর হয় না। সবাই চলে গেছে, খুশি হয়ে, বেটিও চলে গেছে। তখন চলে যাওয়ার পরে তার ছেলে জিজ্ঞেস করছে, বাবা এটা তুমি কি করলে? বলে কি? বলে ওই বেটির কাগজপত্র আমি দেখছি তো, এটা তো আসলেই তার জমি, এবং কয়েক মানে যুগ ধরে তারা এটা খেয়ে আসছে, তুমি এটা মানলে কিরকম করে? তুমি সবার সামনে বলে দিলে, তুমি যদি কাগজপত্র বোঝাইতে পারে তাহলে তুমি দিয়ে দিবা তার জমি তাকে ফেরত, এবং আরো 1 বিঘা দিবা। তখন কয় ওই আমি না বুঝলেই তো হইলো, হ্যাঁ সে বুঝাইবার যতই চেষ্টা করুন না কেন, কাগজপত্র নিয়ে আসুক না কেন, আমি তো না বুঝলে তো শেষ আমি করে দিয়েছি। এইটুকুই বলে আর কি, যে আমাদের অনেক সমস্যা আছে, এগুলোর সমাধান হবে যদি অন্তরটা পরিষ্কার করে, যদি বিবদমান সব
দল মত নির্বিশেষে যদি আমরা বসে আলাপ আলোচনা করি, সংলাপ শব্দটা আর ব্যবহার করবো না, এটা নষ্ট হয়ে গেছে। আমি শুধু 30 সেকেন্ডে আমি কথাটি বলবো। 30 সেকেন্ড কি আমি গন্তে শুরু করব? আমি আমার বন্ধু তিনি যে বিষয়ে লেখাপড়া করেছেন সেখানে আমিও একটু পদচারণা করেছি। উনি শুধু একটু শেক্সপিয়ারের সেই শব্দ যদি মনে করেন, আই প্রে দি, যে আপনি রাত্রে একটু একটা ভদ্রলোকের নাম জজ মিয়া সাহেবের নামটা মনে রাখবেন, একটু মনে করে একটু ভাববেন যে সে কে ছিল, তাকে কে আনলো, তাকে কে এখানে নিয়ে আসলো, দেখালো যে কে ওয়ালি এমনি রাত্রে ঘুম হয় না, আবার জজ মিয়া টজ মিয়া ঘুমটা নষ্ট করুন না। হ্যাঁ বলো। 2 নম্বর হলো, আপনার অনুমতি নিয়ে বলছেন এটা, যে আপনি বলছেন যে উন্নতি হয়নি, সেটা ঠিক না। 15 বছরের মিলিটারি এবং কোয়াজাই মিলিটারি রুলের পরে বাংলাদেশে আপনি বিশ্বাস করবেন, যখন বেগম জিয়া জিতলেন, আগেই 15 বছরে জিডিপি গ্রোথ হয়েছে 1.1%, 2.1% ম্যাক্সিমাম। বেগম জিয়া যখনই ক্ষমতায় আসলেন সেই বছরের গ্রোথ রেট আপনার বোধহয় মনে আছে যে সঙ্গে সঙ্গে বেড়ে গেল 4.5% to 5%, এবং এরপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন 5.5 to 6%। হোয়াট আই এম সেইং, যে উন্নতি হয়েছে ইকোনমিক্যালি, আমরা এখনো এগিয়ে যাচ্ছি। কাজে মিলিটারি রুলের পরে কিন্তু উন্নতি আমাদের হয়েছে। না না, আমি ডেমোক্রেসির কথা বলেছি। আমি অর্থনৈতিক উন্নতির অর্থনৈতিক উন্নতির জন্য আমি সর্বাগ্রে এবং মানে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিব আমাদের কৃষকদের, ধন্যবাদ দিব আমাদের গার্মেন্টস শ্রমিকদের, ধন্যবাদ দিব যারা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়। আপনি সঙ্গে ধন্যবাদটা দিতে এত কৃপণতা করবেন না, যে সরকারের একটা বড় রোল সেখানে নিশ্চয়ই আছে, বড় রোল আছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নাই। প্রাইমারি অ্যাক্টরস এন্ড অ্যাক্ট্রেসেস। বিতর্ক আরেকদিন করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা ক্ষুদ্র মানুষ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার মোফাজ্জল করিম এবং অ্যাম্বাসাডর ওয়ালি রহমান, অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক মণ্ডলী, 71-এ যারা আমাদেরকে আঘাত করেছে, বাঙালি জাতিকে, স্বাধীনতাকামী মানুষকে নানা ধরনের অপরাধ করেছে, তিনি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশি হন কিংবা বিদেশি হন, পাকিস্তানি হোক, তাদের প্রত্যেকের বিচার কিন্তু হওয়া দরকার। আর যতক্ষণ পর্যন্ত না কেউ অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছে, তিনি যত ছোট অপরাধী হন আর বড় অপরাধী হন না কেন, তাদের বিচার হওয়া দরকার। এবং এই বিচারে সবাই সন্তুষ্ট, বিশেষ করে যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের স্বজনরা জীবন দিয়েছেন, যারা নিজেরা শারীরিকভাবে পঙ্গু হয়েছেন, তারা তো বিচার চাইবেনই। এবং তাদের এই চাওয়াটাকে অন্য কেউ ক্ষমা করে দেবেন কোনো অপরাধীকে, সেই ক্ষমা করবার সুযোগ বা অধিকার কারো ছিল কিনা বা আছে কিনা, সেটি কিন্তু এটি বড় প্রশ্ন। যাই হোক, বিচার হচ্ছে, বিচার সুষ্ঠু প্রশ্নমুক্ত বিচার হোক, এটি আমাদের সকলের প্রত্যাশা। এবং এই বিচারে নিঃসন্দেহে অপরাধীরা সাজা পেলে বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, বাংলাদেশে বিশ্বাস করেন, তারা সকলেই সন্তুষ্ট। একই সঙ্গে সেই বাংলাদেশের জন্মের সময়টাতে যারা অপরাধ করেছেন তাদের বিচার যেমন বাংলাদেশের প্রতিটি নাগরিক চায়, জন্মের সময়কার যে মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, সেটিও কিন্তু মানুষ চাইবে এবং প্রবলভাবে চাইবে। বিশেষ করে 71-এর পরে যাদের জন্ম, তাদের কাছে এটি মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। এবং এই গতকাল যে রায় হয়েছে তার প্রতিবাদে যে হরতালের কর্মসূচি, সেটি একটি রাজনৈতিক কর্মসূচি। এটি রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত তারা তাদের আইনি স্বীকৃতি রয়েছে রাজনৈতিক দল হিসেবে, তারা ডাকতেই পারেন। কিন্তু বাংলাদেশের জনগণ চাইবে, শান্তিকামী জনগণ চাইবে যে এই হরতাল শান্তিপূর্ণভাবে হোক, কোনো পক্ষ অযাচিতভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরি করা, কোনো ধরনের সহিংসতার মধ্যে যেন না জড়িয়ে পড়েন। জঙ্গি তৎপরতা সম্পর্কে গোটা বিশ্বই এ বিষয়ে আতঙ্কিত, শঙ্কিত। বিশ্বব্যাপী এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে নানা ধরনের উদ্যোগ রয়েছে, বাংলাদেশও সেই উদ্যোগে সামিল। বাংলাদেশেও এই তৎপরতা বিভিন্ন সময়ে দেখা গেছে, কিন্তু এটি সম্পর্কে একটা স্পষ্ট অবস্থান বাংলাদেশের মুখে আছে, কাজে কর্মে খুব একটা পরিষ্কার অনেক সময় মনে হয় না। অনেকের মধ্যে এই সন্দেহটা আছে যে এই জঙ্গি ইস্যুটিকে বা এই তৎপরতাকে অনেক সময় আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আছেন বা অতীতে ছিলেন, তারা নিজেদের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করেছেন। কাজে এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। এবং দ্বিতীয়ত যেটি আলোচনার মধ্যে হচ্ছে যে আমরা
গণতন্ত্রের কথা আমি একটু আগেই বললাম, যদি এটি রাষ্ট্রে গণতন্ত্র অনুপস্থিত থাকে, মানে গণতন্ত্র চর্চা করবার স্পেস না থাকে, তাহলে কিন্তু অগণতান্ত্রিক শক্তির সামনের দিকে চলে আসবার সুযোগটা অনেক সহজতর হয়। সেটি যেন আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, দায়িত্ব পালন করছেন বা সেবা করছেন, যেভাবেই আমরা বলবার চেষ্টা করি না কেন, তারা যেন মাথায় রাখেন। এবং এই দায়টা কিন্তু শেষ পর্যন্ত এবং প্রধানত তাদের উপরে একটা সময় বর্তাবে যদি সেরকম কোনো অশুভ কিছু ঘটে দেশে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।